ঈশানী আর পিনাকিকে নকুল এবার বলে দিল যে মৌলি তারই মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বিদ্যুতের সাথে দেখার পরে বিদ্যুৎ বলতে লাগলো, ও মানুষকে সবাই একটা আবার সুযোগ দে। এই বানি তুই আমাকে একটা সুযোগ দে। আমি পাল্টে গেছি, আমি বলছি তো আমাকে একটা সুযোগ দে ভালো হওয়ার। প্লিজ। বানি তখন বলতে লাগলো, না আমি একটা সুযোগও দিতে পারবো না, কারণ ও পাল্টানোর নয়। এদিকে বিদ্যুতের মা তখন বলতে লাগলো, "এ বিদ্যুৎ, বিদ্যুৎ তুই সত্যি কথা বলছিস? তুই কি সত্যিই পাল্টে গেছিস?" তখন বিদ্যুৎ বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি সত্যিই পাল্টে গেছি। আমাকে একটা সুযোগ দাও।" তখন জেলা সাহেব সেখানে চলে আসে। আর জেলা সাহেব আসলে বানি তখন বলতে লাগলো, "শুনুন, বিদ্যুৎ পাল্টানোর না। প্লিজ দয়া করে আমাদের আর এখানে ডেকে আনবেন না। আমরা এসেছি ওর সাথে দেখা করেছি।" জেলা সাহেব তখন বলতে লাগলো, "আমিও কিন্তু ওকে তুই তোকারি করে বলতাম একজন কয়েদির মতো। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি ও সত্যিই পাল্টে গেছে। আমার চোখ এতটা খারাপ হতে পারে না যে কে ভালো কে খারাপ সেটা বোঝার ক্ষমতা আমার আছে। আমার স্ত্রীর সাথে আমার সংসারে ভাঙন ধরে গিয়েছিল। কিন্তু ওই বিদ্যুতের জন্য আমাদের ভাঙ্গা সংসারটা জোড়া লাগিয়ে গেছে।" এই কথা শোনার সাথে, সাথে বানি তখন বলতে লাগলো, "আপনার এই অন্ধবিশ্বাস না একদিন ভেঙে যাবে। তাই বলছি দয়া করে আমাদেরকে এখান থেকে যেতে দিন। আর কোনোদিন আমাদেরকে এখানে আসতে বলবেন না। বিদ্যুৎ যে গিরগিটির মতো রং বদলাতে পারবে সেটা আমি বেশ ভালো করে জানি। আমি গিরগিটিকে বিশ্বাস করলেও বিদ্যুৎকে বিশ্বাস করব না।" এই বলে বানিরা সেখান থেকে চলে যায়। এদিকে বাড়িতে নকুল এদিক ওদিক করে বারবার ছটফট করতে থাকে একটা ছবি নিয়ে। আর তখনই ঈশানী আর পিনাকিও বলতে লাগলো, "এটা তো বানির বাবার ছবি। তাহলে ও পেলো কোথায়? দাদা এটা কোথা থেকে পেলো? দাদা এটা আপনি কোথা থেকে পেলেন?" তখন বারবার করে নকুল কিছু বলার চেষ্টা করে। এদিকে মৌলি বলতে লাগলো, "সর্বনাশ! এইভাবে বানির বাবা ছবিটা নিয়ে কেন ঘুরে বেড়াচ্ছে? নকুল সরকার আবার কিছু বলে দেবে না তো? এই লোকটাকে যে কি করি? কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে।" কিন্তু বারবার নকুল বানের বাবা ছবিটা নিয়ে একটা ছড়া বলতে থাকে। বাবাকে নিয়ে কি যেন বলতে থাকে, বাবার কাছে যত সব প্রশ্ন। তখন ঈশানী বলতে লাগলো, "আপনি কি বানের কথা বলছেন?" নয়নতারা দেবী বলতে লাগলো, "এই নকুল, নকুল তুই এমনভাবে কেন কথা বলছিস? কি হয়েছে বাবা? চল, ঘরে চল।" কিন্তু নকুল কিছুতেই ঘরে যেতে চায় না। এদিকে ঈশানী তখন অন্তরাকে বলতে লাগলো, "আমার মনে হচ্ছে ও বাণীর জন্য ছটফট করছে। বাণীকে সে কিছু বলতে চায়। একবার বাণীর কাছে ফোন করলে ভালো হয়।" অন্তরা তখন বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমি বৌদির কাছে ফোন করছি।" এদিকে ঈশানী জড়িয়ে ধরে নকুলকে বলতে লাগলো, "দাদা আপনি কি উনার সম্বন্ধে কিছু বলতে চান? আমাকে বলুন প্লিজ।" নকুল তখন কিছু একটা বলার চেষ্টা করতে থাকে। এদিকে অন্তরা যখনই ফোন করতে থাকে বাণীকে, তখন মৌলি এসে বলতে লাগলো, "দরকার নেই। দরকার নেই বাণীকে ফোন করার। বাণী এখন এখানে এসে যাবে, আবার আরেকটা হুজ্জুতি শুরু হয়ে যাবে।" নয়নতারা তখন বলতে লাগলো, "দরকার নেই তো বাণীর এখানে আসার। এ বাড়িতে বাণী এসে কি করবে?" কিন্তু অন্তরা কারো কোনো কথাই শুনে না। অন্তরা তখন ফোন করে সমস্তটা বাণীকে বলে দেয় যে, "নকুল কাকা কেমন জানি না একটা ছটফট করছে, ওকে খুঁজছে। ওকে একবার আসতে।" বাণী তখন বলতে লাগলো, "ঠিক আছে আমরা আসছি।" এরপরে বাণী অনিরুদ্ধকে বলতে লাগলো, "নকুল কাকা কেমন জানি করছে, আমাদেরকে একবার ও বাড়ি যেতে হবে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "ঠিক আছে বানি তাহলে চলো আমরা একবার ও বাড়ি থেকে ঘুরে আসি।" এই বলে ওরাও আসতে থাকে। এইদিকে মৌলি বলতে লাগলো, "আমি বলছি তো ওই লোকটাকে না গেস্ট রুমে নিয়ে যাওয়াই ভালো হবে। ওই লোকটা এমন পাগলামো শুরু করে দিয়েছে আমার না আর একদম ভালো লাগছে না।" তখন দাদুও বলতে লাগলো, "একদম ঠিক কথা, একদম ঠিক কথা। এই বাড়াবাড়িটাতে আমাদেরও সহ্য হচ্ছে না।" তখন ঈশানী বলে উঠে, "এই মৌলি তুমি এইভাবে কেন কথা বলছো? দাদা অসুস্থ তুমি দেখতে পাচ্ছ না? ওর সাথে আমরা সবাই যদি এমনটা করি তাহলে ও সুস্থ হবে? একজন মানুষকে সুস্থ করতে হলে তো আমাদের ওর পাশে থাকা দরকার।" কিন্তু দাদু তখন বলে উঠে, ওই মানুষটা এখানে থাকলে আমরাই অসুস্থ হয়ে যাব।" এদিকে নয়নতারা নকুলকে বারবার বলতে লাগলো, "নকুল তোর কি হয়েছে বাবা? বাবা চল, তুই ঘরে চল। তোর মাথায় আমি হাত বুলিয়ে দিব। চল তুই আমার কথা শোন।" কিন্তু কোনো কথাই শুনে না। তখন নকুল মৌলির পাশে এসে আবার ওই বাবার ছড়াটা বলতে থাকে, "বাবা তুমি কে?" এইভাবে যখন বলতে থাকে মৌলি তখন বলতে লাগলো, "নকুল সরকার তোমার একটা ব্যবস্থা আমি করবই। তোমাকে আমি ছেড়ে দেব না।" আর সেই মুহূর্তে বানি এসে পৌঁছে যায়। বানি আসলেই তার বাবার ছবিটা হাতে দেখেই বলতে লাগলো, "নকুল কাকা এটা তো আমার বাবার ছবি। তুমি কি আমার বাবাকে চেনো? বলো, বলো আমার বাবাকে চেনো? তুমি কি কিছু বলতে চাইছো?" নকুল তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি কিছু বলতে চাইছি।" এভাবে ইশারা করে সে বোঝানোর চেষ্টা করে। বানি তখন বলতে লাগলো, "বলো নকুল কাকা তুমি আমার বাবাকে কি করে চিনো? কি করে চিনো?" তখনই হঠাৎ করে নকুল চিৎকার করে বলে ওঠে, "ওইদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল।" এই কথাটা বলার সাথে, সাথে তখন অ বিদ্যুতের মায়ের মনে পড়ে যায় নকুল বিদ্যুতের মাকে বলেছিল, "ওইদিন রাত্রে আপনার স্বামী যে মেয়েটাকে নিয়েছিল, সেই মেয়েটা আর কেউ না বানি।" বানি এই কথাটা মনে পড়ে যায়। কিন্তু সে
সে কোনো কথাই বলে না। এদিকেও নকুল যখনই কিছু বলার চেষ্টা করতে থাকে তখন মৌলি তখন চিৎকার করে উঠে। এমনভাবে চিৎকার করে উঠে নকুল সরকার তখন কিছুই আর বলতে পারে না, ভয় পেয়ে যায়। আর বলতে লাগলো, "এসব পাগলামো আর কতক্ষণ চলবে এখানে? দাদু তুমি কেন কিছু বলছো না? দেখতে পাচ্ছ না কিভাবে উল্টোপাল্টা কথা হচ্ছে? বাড়িটা যেন একটা রেল স্টেশন বানিয়ে ফেলেছে।" তখন ঈশানী বলতে লাগলো, "খবরদার মৌলি, খবরদার মৌলি তুমি একটা কথাও আর বলবে না।" আ মৌলি তখন বলতে লাগলো, "দাদু, দাদু তুমি ওদেরকে বের করে দাও। আমার না আর ভালো লাগছে না, আর সহ্য হচ্ছে না।" তখন দাদু বলতে লাগলো, "আমি বারবার বলেছিলাম ওদেরকে এই বাড়িতে না আনতে।" নকুলের স্ত্রী তখন কান্না করে বলতে লাগলো, "শুনুন মেসোমশাই, আমরা তো এই বাড়িতে থাকতে আসিনি। আমাদেরকে নিয়ে আসা হয়েছে। আমি না আমার স্বামীর দায়িত্ব নিতে পারবো।" এই বলে কান্নাকাটি করতে থাকলে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, "নকুল, এই নকুল বাবা তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? তুই আমাকে বল না বাবা। আমার ছেলেটা আজকে অসুস্থ তাই এভাবে কথাবার্তাগুলো বলছে। সুস্থ হলে কি ও এমন আচরণ করতো? আর সেটাও তোমার সহ্য হচ্ছে না। সেটা নিয়েও তুমি আমার ছেলেকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছ। কেন এভাবে তুমি কথা শোনাচ্ছ? কেন তুমি বুঝতে পারছো না আমার ছেলেটা অসুস্থ? এইভাবে তুমি নিষ্ঠুর হতে পারলে?" তখন ঈশানী বলতে লাগলো, "একদম ঠিক কথা বলেছে এ ছোট মা। কেন বাবা আপনি এমন করছেন? দেখতেই তো পাচ্ছেন দাদা কতটা অসুস্থ। দাদা অসুস্থ সেজন্যই তো দাদা এমন আচরণ করছেন। দাদা কি সুস্থ হলে এমন আচরণটা করতো?" তখন কোনো কথাই বলে না দাদু আর। এদিকে নয়নতারা বলতে লাগলো, "আমার ছেলে কোথাও যাবে না। আমার ছেলে আমার কাছেই থাকবে।" বানি মনে, মনে বলতে লাগলো, "নকুল কাকা কি বলতে চাইছে? কি বলতে চাইছে?" কিন্তু নকুল কাকা হঠাৎ করে মৌলির কাছে এসে বলতে লাগলো, "ও আমার মেয়ে। ও আমার ডটার।" এই বলে যখন কথাটা বলতে থাকে মৌলি তখন বলতে লাগলো, "খবরদার, খবরদার তুমি আমাকে বলবে না আমি তোমার মেয়ে। আমি পিনাকি আর ঈশানী রায়ের মেয়ে। আমি তোমার মেয়ে কেন হতে যাব?" কিন্তু নকুল সরকার বারবার বলতে লাগলো, "ও আমার মেয়ে।" ঈশানী আর পিনাকি তখন বলতে লাগলো, "কি ব্যাপার? দাদা হঠাৎ করে মৌলিকে তার মেয়ে বলে দাবি করছে কেন? কেন দাবি করছে?" এদিকে নয়নতারাও বলতে লাগলো, "আমার ছেলে কি তাহলে সবকিছু বলে দেবে?" এদিকে মৌলি চিৎকার চেঁচামেচি শুরু করে তার বাবার কাছে ছুটে আসে আর বলতে লাগলো, "বাবা, বাবা তুমি শুনতে পেয়েছো? ও কি বলছে? আমি তোমাদের মেয়ে।" ঈশানী তখন বলতে লাগলো, "মৌলি, মৌলি তুমি কেন এভাবে চিৎকার করছো? ও অসুস্থ সেটা তুমি বেশ ভালো করে জানো। ওর মানসিক ভালো নেই। তাহলে তুমি কেন এভাবে ওর কথা রিয়েক্ট করছো? আমরা তো সবকিছু বুঝতে পারছি। তার মানে তুমি ভয় পাচ্ছ? তুমি কেন এতটা ভয় পাচ্ছ?" দাদু তখন বলতে লাগলো, "খবরদার ও এখানে থাকতে পারবে না।" এদিকে বানের পুরোটাই সন্দেহ হয়ে যায়। বানি তখন বলতে লাগলো, "নকুল কাকা, নকুল কাকা তোমার কি হয়েছে? তুমি কি আমাকে কিছু বলবে?" নকুল কাকা তখন বলতে লাগলো, "হ্যাঁ।" এরপর বানি নকুল কাকাকে ঘরে নিয়ে আসে আর বলতে লাগলো, "আমাকে জানতেই হবে কি বলার চেষ্টা করেছে নকুল কাকা?" অন্যদিকে পিনাকি আর ঈশানী বিভিন্ন ধরনের কথা বলতে থাকে মৌলিকে আর বলতে লাগলো, "ছাড়বো না।" এদিকে বানি বাড়িতে গিয়ে তার বাবার ছবির দিকে তাকিয়ে বলতে লাগলো, "নিশ্চয়ই মামুনি কিছু জানে। মামুনিকে চেপে ধরলে সমস্তটা জানতে পারবো।" এই বলে মামুনিকে ডেকে আনে আর বলতে লাগলো, "মামুনি, নকুল কাকা কি বাবাকে চিনতো? বলো।" কিছুই বলে না। তখন বলতে লাগলো, "তুমি সত্যিটা আর লুকিয়ে রাখতে পারবে না। বলো, এখনো সময় আছে। আমাকে সত্যিটা জানতে হবে।" কিন্তু হঠাৎ করে বলে উঠে, "হ্যাঁ, নকুল মনে হয় জানতো যে বাবা তোকে কুড়িয়ে" এই কথা বলতে মানে তখন বলতে লাগলো, "কি? কি?" তখন মনে পড়ে যায় সেই কথাটা। কারণ বিদ্যুতের বাবা যখন কুড়িয়ে এনেছিল তখন তার মাথায় হাত রেখে বলতে বলেছিল যে কোনোদিন যেন বাণীকে সত্যিটা না বলতে। কিন্তু বাণী কিছুতেই তাকে ছাড়তে চায় না। বাণী তখন বলতে লাগলো, "কি